বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, সেবানগর, ঢাকা এর মাধ্যমিক শাখার হিসাব বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, যারা 2021 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী, আজকের ক্লাসটি মূলত তাদের জন্য। আমাদের আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান এসএসসি ক্যান্ডিডেট 2021 আমরা ইতিমধ্যে একটা শর্ট সিলেবাস পেয়েছি, আর তার ভিত্তিতে আমরা আজকে খ বিভাগ অর্থাৎ 50 নম্বরে যে আমাদের খ বিভাগ থাকে তার থেকে প্রশ্ন আলোচনা করব। আমাদের আজকের আলোচনা মূলত অধ্যায় 2 কেন্দ্রিক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আজকে আমি আলোচনা করব। আর এখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায়, যেহেতু শর্ট সিলেবাস, কমপক্ষে 2টি প্রশ্নের সমাধান তোমরা আশা করি করতে পারবে। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2019 সালে অবশ্যই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছ। আর এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমরা জানি আমাদের কি কি বিষয় জানতে হয়। আমি সেই প্রশ্নগুলো তোমাদের জ্ঞাতার্থে আবার বোর্ডে লিখেছি। 1 নম্বর, লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা আমরা জেনেছি। আর 2021 সালে আমরা যে কয়টি ক্লাস নিয়েছি, ইতিমধ্যে 7টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকের এই ক্লাসটি সহ হবে 8 নম্বর ক্লাস। আর 21 সালের 1 নম্বর ক্লাসে এই লেনদেন বিষয়টার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা আলোচনা করেছি। যেহেতু তোমরা বিষয়টা জানো, তাই আমি এই সবগুলো প্রশ্নের আলোচনা আজকের ক্লাসে করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন তোমরা জানো, লেনদেনের বৈশিষ্ট্য পড়েছ। আর এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই 1 নম্বর ক্লাস থেকে এবং তোমার পাঠ্য বই থেকে আবার লিখবে। যাদের নোট আছে তারা সেটা ফলো করবে, যাদের কাছে নাই তারা আবার এই প্রশ্নের উত্তরটা বই দেখে এবং আমার 2021 শিক্ষাবর্ষের যে 1 নম্বর ক্লাস ছিল তার থেকে লিখবে। এবার প্রশ্ন 2, হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণ ব্যাখ্যা করো। এটাও আমরা 2021 শিক্ষাবর্ষের 2 নম্বর ক্লাসে আলোচনা করেছি। আজকে সংক্ষেপে আবার দেখানোর জন্য চেষ্টা করব। যাই হোক, আমরা জানি আমাদের বইয়ে হিসাব সমীকরণের 2টা রূপ আছে। একটি হচ্ছে a = l + e। যেহেতু তোমরা 21 সালের এসএসসি পরীক্ষার্থী, আর 2019 সালে অবশ্যই তোমরা এগুলো পড়েছ। আর আরেকটা রূপ আছে, 2 নম্বর রূপ, a = l + c + r - ex - d। এখানে এ মানে অ্যাসেটস সম্পদ, এল লাইবিলিটিস দায়, আর ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এখানেও একই অবস্থা, এ অ্যাসেটস, এল লাইবিলিটিস, আর ইকে ভাঙলে আমরা যে 4টি উপাদান পাই তার এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ই = c + r - ex - d। অর্থাৎ মূলধন এর সাথে আয় যোগ করলে, তার থেকে ব্যয়সমূহ বিয়োগ করলে এবং তার থেকে মালিকের উত্তোলন বাদ দিলেই মালিকের সত্ত্ব অর্থাৎ ই পাওয়া যায়। যাই হোক, আমরা এই 2 নম্বর প্রশ্নটাও আমাদের 21 সালের 2 নম্বর ক্লাসে আছে। তোমরা এখান থেকে আরও বিস্তারিত জানবে, আর তোমাদের পাঠ্য বইয়েও এটা সুন্দর ব্যাখ্যা করা আছে। এবার আমরা দেখব 3 নম্বর, প্রশ্নোত্তর 3, লেনদেন দ্বারা হিসাব সমীকরণ কিভাবে প্রভাবিত হয়। এটাও আমরা 21 শিক্ষাবর্ষের 3 নম্বর ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা তার সহযোগিতা নেবে এবং তোমার পাঠ্য বই অনুসরণ করবে। যাই হোক, আবার আমি সংক্ষেপে তোমাদের মনে করে দেওয়ার জন্য আলোচনা করতে চাই। 3 নম্বর প্রশ্ন, লেনদেন দ্বারা হিসাব সমীকরণ কিভাবে প্রভাবিত হয়। তাহলে
হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই, আমরা 1 নম্বর প্রভাব এভাবে দেখাইতে পারি, একটা সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে, এটা একটা প্রভাব। অর্থাৎ এ কেন্দ্রিক, একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমবে। আবার এখন আমরা এর সাথে এল তুলনা করব, যদি সম্পদ বাড়ে তাহলে দায় বাড়ে, সম্পদ কমলে দায় কমে। তাহলে 2 দেখলাম আমরা সম্পদ বাড়লে দায় বাড়ে, এবং 3 নম্বর হচ্ছে সম্পদ কমলে দায় কমে। এবার 4 নম্বর, এর সাথে ইয়ার তুলনা হবে, অর্থাৎ সম্পদ বাড়লে মালিকের সত্ত্ব বাড়ে আর সম্পদ কমলে মালিকের সত্ত্ব কমে। তাহলে আমরা 5টা প্রভাব দেখলাম। এবার শুধু এইটুকুন, অর্থাৎ ডান পক্ষ, এটা হচ্ছে এরকম, দায় বাড়লে মালিকের সত্ত্ব কমবে, আবার দায় কমলে মালিকের সত্ত্ব বাড়বে। আবার আমরা দেখিয়েছিলাম শুধুই একটি, অর্থাৎ মালিকের সত্ত্ব বাড়লে মালিকের সত্ত্ব কমবে। আমরা এভাবে লেনদেন দ্বারা হিসাব সমীকরণ কীভাবে প্রভাবিত হয় তার বিস্তারিত আলোচনা আমাদের 3 নম্বর ক্লাসে দেখিয়েছি। তোমরা এই ক্লাস অবশ্যই ফলো করবে এবং তোমার পাঠ্য বইয়ের আলোকে লিখে ফেলবে। আর এই প্রশ্নগুলো কিন্তু একেবারে ছোট ছোট প্রশ্ন, এগুলো লেখার তেমন কঠিন কোনো কাজ নয়। আর আমরা আগে বলেছি, যেহেতু আমরা এবার পরীক্ষার্থী আর 2019 সালে আমরা এই বিষয়গুলো অবশ্যই জেনেছি। এবার 4 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয়? এটা খুবই সহজ। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেই প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। এরপর আছে 5 নম্বর, মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র লিখো। অর্থাৎ কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করা যায়। আমরা একটু আগেই হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ লিখেছিলাম, সেখানে আছে ই সমান সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ এই অংশের কাজ করলেই আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 1 থেকে 5 মোট 5টি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ছোট ছোট প্রশ্ন দেখালাম। আর এর বিস্তারিত আলোচনা তোমরা 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস এবং 5 নম্বর ক্লাসে পাবে। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং তোমার পাঠ্য বইয়ের আলোকে লিখে ফেলবে। এবার এই 5টা প্রশ্ন জানলে অধ্যায় 2 সংশ্লিষ্ট সবগুলো প্রশ্নেরই সমাধান করা যায়। আর সমাধান করাটা আরও সহজ হবে যদি আমরা এই 6 নম্বর প্রশ্নটা বুঝতে পারি। আজ আমি সংক্ষিপ্ত আকারে এই 6 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যাই হোক, তার মানে দেখি 6 নম্বর প্রশ্ন হচ্ছে, লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয়ের কৌশল বর্ণনা করো। তোমরা অবগত আছো, যেহেতু তোমরা 21 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন নাই। তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি। আর 6 নম্বর প্রশ্ন জানলে তুমি অধ্যায় 2 সংশ্লিষ্ট অধ্যায় 3 এর প্রশ্নগুলোর সমাধান করতে পারবে। যাই হোক, এবার আমরা আলোচনা করব লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয়ের কৌশল। আমি বিষয়টা এভাবে আলোচনা করতে চাই। মনে করো 1 নম্বর অ্যান্সার হবে এটার সমাধান, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন উত্তর। 1 নম্বর আমি লিখলাম মূলধন হিসাব। মূলধন হিসাব আমরা ইতিমধ্যে জেনেছি যে মূলধন হিসাবটা জিনিসটা কি। মালিক প্রতিষ্ঠানকে কোনো সুবিধা প্রদান করলে ওই বিষয়টা মূলধন হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, মালিক প্রতিষ্ঠানকে
আর্থিক সুবিধা প্রদান করলে তা মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। আমাদের এই ছোট্ট একটা বাক্য মনে রাখতে হবে, মালিক প্রতিষ্ঠানকে কোনোভাবে যদি সুবিধা প্রদান করে তাহলে ওই লেনদেনে আমরা একটা হিসাব খাত পাবো, তা হচ্ছে মূলধন হিসাব। আমরা যেমন বলতে পারি, উদাহরণস্বরূপ যেমন কারবারে মূলধন আনয়ন বা আনা হলো, আমি লিখলাম আনা হলো, মনে করলাম 50,000 টাকা। তাহলে আমরা এই লেনদেন দ্বারা বুঝতে পারি এখানে একটা হিসাব খাত আছে, তা হচ্ছে মূলধন হিসাব। পরবর্তী বলতে পারি আমরা এইভাবে যে 10,000 টাকার পণ্য নিয়ে মিস্টার এক্স কারবার শুরু করেন। আমরা সহজে বুঝতে পারি এখানেও একটা হিসাব খাত আছে, তা হচ্ছে মূলধন হিসাব। এবার থাকতে পারে আমাদের মালিক কর্তৃক ঋণের অর্থ পরিশোধ। তাহলে মনে করলাম 5,000 টাকা। মালিক প্রতিষ্ঠানের ঋণের অর্থ পরিশোধ করেছেন যার মূল্য 5,000 টাকা। তাহলে এখানেও বোঝা যায় প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছে। তাহলে এখানেও অর্থাৎ এই লেনদেনের সাথে আমাদের মূলধন হিসাব জড়িত আছে। তারপর এমন থাকতে পারে মালিক কর্তৃক কর্মচারীদের বেতন প্রদান, মনে করলাম 10,000 টাকা। এই বিষয়টার সাথেও মূলধন হিসাব সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যে কয়টি উদাহরণ এখানে লিখেছি তার প্রত্যেকটিতে আমরা বুঝতে পারি একটি হিসাব খাত আছে, তা হচ্ছে মূলধন হিসাব। আমরা যদি এভাবে কয়েকটা হিসাব আলোচনা করতে পারি এবং বুঝতে পারি তাহলে খুব সহজেই লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয় করতে পারব। যাই হোক, এবার আমরা দেখব 2 নম্বর। মনে করলাম নগদান হিসাব। নগদান হিসাব খুবই সহজ জিনিস। প্রতিষ্ঠানে অর্থাৎ যে লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানে অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটে সেগুলোই নগদান হিসাব নির্দেশ করে। আমি ব্যাকওয়ার্ড লিখব না, আমি আবার বলতেছি, তোমরা খেয়াল করব। লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটলে বুঝতে হবে তা নগদান হিসাবে লিপিবদ্ধ হবে। আমি শুধু উদাহরণ লিখব। উদাহরণ হচ্ছে এরকম, যেমন মনে করো বেতন প্রদান মনে করলাম 7,000 টাকা। তাহলে বোঝা যায় এখানে নগদ অর্থের নির্গমন হয়েছে, অর্থাৎ এখানে একটা হিসাব খাত আছে, তা হচ্ছে নগদান হিসাব। আবার মনে করলাম ভাড়া প্রাপ্তি 10,000 টাকা। এখানে বোঝা যায় প্রতিষ্ঠানে নগদ অর্থ আসতেছে, অর্থাৎ ভাড়া নামে কিছু টাকা পাওয়া গেছে। তাহলে এখানেও একটা হিসাব খাত আছে, তা হচ্ছে নগদান হিসাব। এভাবে অনেক আসতে পারে এখানে, যেমন মণিহারি খরচ ধরলাম 500 টাকা। তারপর কমিশন প্রদান ধরলাম 2,000 টাকা। তারপর আমরা যদি উপরের খেয়াল করি কারবারে মূলধন আনয়ন, তাহলে আমরা দেখলাম এর দ্বারা মূলধন হিসাব যেমন প্রভাবিত হয় ঠিক একইভাবে এখানে নগদ টাকারও ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ এখানে আরেকটি হিসাব আছে, সেটা হচ্ছে নগদান হিসাব।
আবার মালিক কর্তৃক কর্মচারীদের বেতন প্রদান, তাহলে এখানে আমরা চিন্তা করি যে এখানে নগদান হিসাবের ব্যাপার আছে। যাই হোক, সেক্ষেত্রে বন্ধুরা আমরা নগদান হিসাবের অনেক আলোচনা এখানে আসতে পারে। যাতায়াত খরচ প্রদান, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, তারপর কমিশন প্রদান, বেতন প্রদান, যাতায়াত খরচ, সকল ক্ষেত্রেই নগদান হিসাব প্রভাবিত হবে। এবার আমরা দেখব আরেকটা দেখি আমরা 3 নম্বর, মনে করলাম উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব মূলধনের বিপরীত, অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে আর্থিক কোনো সুবিধা যদি গ্রহণ করে তাহলে ওই ক্ষেত্রে একটা হিসাব খাত আমরা পাবো, তা হচ্ছে উত্তোলন হিসাব। আমি বাক্যের আবার বলতেছি, তোমরা লিখে নেবে, তোমাদের বইয়েও এগুলো সুন্দরভাবে লেখা আছে। মালিক প্রতিষ্ঠান থেকে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। যেমন যেমন মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন মনে করলাম 2000 টাকা, তাহলে এখানে উত্তোলন নামে একটা হিসাব খাত আছে, আমরা বুঝতে পারলাম। তারপরে এমন থাকতে পারে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 300 টাকা মনে করলাম। তারপরে এমন থাকতে পারে আয়কর প্রদান, আয়কর প্রদান এটাও মালিকের ব্যক্তিগত খরচ, মনে করলাম 2000 টাকা। তারপরে এরকম থাকতে পারে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, মনে করলাম 2500 টাকা। এখানেও আমাদের উত্তোলন নামে একটা হিসাব খাত আছে। আবার এমন থাকতে পারে কারবার থেকে মালিকের ছেলের স্কুলে বেতন দেওয়া হলো, স্কুলের বেতন প্রদান, মনে করলাম 5000 টাকা। এখানেও উত্তোলন নামে একটা হিসাব খাত আছে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা সহজেই এই কৌশলগুলো অবলম্বন করে লেনদেন থেকে হিসাব খাতগুলো চিহ্নিত করতে পারব। এবার আমরা দেখব, আমরা দেখলাম মূলধন হিসাব, নগদান হিসাব, উত্তোলন হিসাব। এবার আমরা দেখি, মনে করো দেনাদার হিসাব, দেনাদার হিসাব। দেনাদার হিসাব হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয়কৃত অর্থ ফেরত, দেনাদার থেকে অর্থ প্রাপ্তি এবং বাট্টা বা কমিশন ছাড় প্রদান। আর দেনাদারদের থেকে যদি অর্থ আদায় করা সম্ভব না হয় ইত্যাদি ক্ষেত্রে দেনাদার হিসাব প্রভাবিত হয়। যেমন আমি মনে করতে পারি ধারে বিক্রয়, মনে করলাম ধারে বিক্রয় 10,000 টাকা, তাহলে এখানে অবশ্যই দেনাদার নামে একটা হিসাব খাত আমরা পাবো। আবার মনে করো লেখা আছে বিক্রয় ফেরত 1000 টাকা, এখানেও বিক্রয় ফেরত যেহেতু আছে আমাদের বুঝতে হবে যে এখানেও দেনাদার নামে একটা হিসাব খাত বা পক্ষ আছে। আবার মনে করো এরকম বাট্টা প্রদান 200 টাকা। আবার এমন হতে পারে যে দেনাদারের এরকম লিখি আমরা যে কুঋণ ধার্য করা হলো, মনে করো 500 টাকা। তাহলে ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, বাট্টা প্রদান, কুঋণ ধার্য করা হলো, এর প্রত্যেকটি খাতেই আমরা একটা হিসাব খাত পাবো, তা হচ্ছে দেনাদার হিসাব। আমরা এতক্ষণ কয়েকটি হিসাব খাত দেখলাম, আমরা আরও
কয়েকটি হিসাব খাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখলাম মূলধন হিসাব, নগদান হিসাব, উত্তোলন হিসাব এবং দেনাদার হিসাব। এখন আমরা দেখব 5 নম্বর, মনে করো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব আমরা জানি পাওনাদার হচ্ছে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে আমরা আর্থিক সুবিধা গ্রহণ করেছি, তাদেরকে মূল্য পরিশোধ করা হয়নি, তারা আমার কাছে পাবে পাওনাদার। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয়, ক্রয়কৃত অর্থ ফেরত এবং বাট্টা প্রাপ্তি থাকলে আমরা বুঝতে পারবো যে সেখানে পাওনাদার নামে একটা হিসাব খাত আছে। তাহলে আমরা লিখতে পারি, যেমন পণ্য ধারে পণ্য ক্রয়, মনে করো 20,000 টাকা। আবার এমন থাকতে পারে ক্রয় ফেরত 2,000 টাকা। আবার এমন থাকতে পারে বাট্টা বা ছাড় যাই বলে আমরা প্রাপ্তি, মনে করো 500 টাকা। এর প্রত্যেকটিতে আমরা বুঝতে পারবো যে এখানে একটা হিসাব খাত আছে, তা হচ্ছে পাওনাদার হিসাব। এরপর আমরা আরও কয়েকটি দেখে শেষ করতে চাই। মনে করো আমরা 5 নম্বর দেখলাম পাওনাদার হিসাব, 6 নম্বর দেখাতে চাই যে ক্রয়, অর্থাৎ ক্রয় হিসাব। ক্রয় হিসাবে কেমন? নগদে, কার্ডে, ধারে পণ্য যদি ক্রয় করা হয় তাহলে বুঝতে হবে সেখানে ক্রয় হিসাব প্রভাবিত হয়েছে। আবার এমন থাকতে পারে যে ক্রয়কৃত পণ্য কোনো কারণে নষ্ট হলো অথবা বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো ইত্যাদি সকল ক্ষেত্রেই আমাদের ক্রয় হিসাব প্রভাবিত হবে। তাহলে আমরা লিখতে পারি, যেমন পণ্য ক্রয়, এটা সহজে বোঝা যায়, এখানে ক্রয় হিসাব আছে। আবার বলতে পারি আমরা বাকিতে ক্রয় বা ধারে ক্রয়, মনে করলাম 10,000, এখানে অবশ্যই ক্রয় হিসাব আছে। আবার মনে হতে পারে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। আমরা বলেছিলাম যদি কোনো পণ্য নষ্ট হয়, আগুনে পুড়ে যায়, বা যদি কোনো বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হয় তাহলে অথবা মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়, তাহলে সেখানে অবশ্যই ক্রয় হিসাব থাকবে। তাহলে এখানে বিজ্ঞাপন উদ্দেশ্যে পণ্য বিতরণ 2,000 টাকা, আমরা বুঝতে পারি এখানে ক্রয় নামে একটা হিসাব খাত আছে। তারপর আমরা বলতে পারি এভাবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মনে করলাম 1,000 টাকা। তাহলে এখানেও আমাদের ক্রয় নামে একটা হিসাব খাত আছে। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি ক্যান্ডিডেট 2021, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই আগের থেকে জানো, তাই আমি সবগুলো প্রশ্ন সংক্ষিপ্ত আকারে এখানে দেখিয়েছি। আর এগুলো কোথায় তোমরা বিস্তারিত পাবে তাও দেখিয়েছি। অর্থাৎ 2021 সালে আমরা যে কটি ক্লাস নিয়েছি তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর ক্লাসে এর বিস্তারিত আলোচনা তোমরা পাবে। আর তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এই প্রশ্নগুলো যাদের নোট করা নাই অবশ্যই নোট করবে। আর এগুলো পারলে তুমি অধ্যায় 2 এবং 3-এর প্রায় সবগুলো অঙ্কই সমাধান করতে পারবে। যাই হোক, আমরা পরের ক্লাসে এই প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাঠে মনোযোগী হবে। আর শর্ট সিলেবাস মনে করে অবহেলা করো না, এটা শুরু করো, তাহলে তুমি অবশ্যই ভালো করবে। আর তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।